পড়ে শোনাচ্ছি অ্যালেক্স সেলির উপন্যাস শিকড়ের সন্ধানে। উপন্যাসটির আজ ১৩তম পর্ব। মিঙ্গো কাকা সত্যি মালিকের কাছে জর্জের কথা বলছিল। মালিক তখনই রাজি হয়ে গেলেন। কয়েক বৎসর যাবতই মিঙ্গো একা পেরে উঠছিল না, একটি সাহায্যকারী চাইছিল। তার বয়স হয়েছিল, স্বাস্থ্যও ভালো যাচ্ছিল না। কিছুদিন ধরে কাশির প্রকোপ বেড়েই যাচ্ছিল। লি সাহেব ও মোরগগুলোর ভবিষ্যৎ তদারকি সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। শীঘ্রই ক্যাসওয়েন জেলার বাৎসরিক মোরগ লড়াই শুরু হবে। জর্জ ওগুলোকে খাওয়াবার ভার নিলে মিঙ্গো লড়াই শেখাবার ব্যাপারে আরও সময় দিতে পারবে। শিক্ষানবিশির প্রথম দিনে মিঙ্গো জর্জকে সবচেয়ে ছোট বাচ্চাগুলোকে খাওয়াবার ভার দিল। জর্জ সে কাজটা ভালোভাবে করতে পারলে তাকে আরেকটু বড়, প্রায় ১ বছরের বাচ্চাগুলোকে খাওয়াতে দেওয়া হলো। দিনে ৩ বার ঝর্ণা থেকে জল এনে তাদের খাবার জল বদলে দিতে হতো। সবচেয়ে বড় মোরগগুলোকে মিঙ্গো নিজেই খেতে দিত। লি সাহেব প্রত্যহ ঘোড়ায় চেপে একবার আসতেন। সে সময়টা জর্জ যতদূর সম্ভব আড়ালে থাকত। সে লক্ষ্য করেছিল তার প্রতি সাহেবের ব্যবহারে আগের উষ্ণতা আর নেই। এখন সাহেবের মন প্রাণ মোরগ নিয়ে একান্ত ব্যস্ত। মিঙ্গোর সাথে ঘুরে ঘুরে প্রত্যেকটি খাঁচা দেখতেন। মিঙ্গো সবসময় মালিকের ঠিক ১ কদম পিছনে থেকে তার প্রতিটি প্রশ্ন মন দিয়ে শুনত এবং উত্তর দিত। জর্জ দেখেছে মিঙ্গো কাকার সাথে সাহেবের ব্যবহার খুবই সৌহার্দ্যপূর্ণ। পম্পে কাকা, সিস্টার সারা বা তার মায়ের সাথে যেমন তাচ্ছিল্যপূর্ণ তেমন নয়। তারা যে খেতে কাজ করে তাই তারা অন্তজ। এবার ৩০টা মোরগ লড়াইয়ে দেব মিঙ্গো। তার মানে অন্তত গোটা ৬০ তৈরি করতে হবে। হ্যাঁ স্যার, অন্তত গোটা ৪০ ভালো মোরগ পাওয়া যাবেই। জর্জের মনে অনেক প্রশ্ন জাগত, কিন্তু তাই নিয়ে মিঙ্গো কাকাকে বেশি বিরক্ত করত না। মিঙ্গো কাকা কম কথা বলা পছন্দ করত। জর্জ জানত সে কম কথা বলে, তাই মিঙ্গো কাকা তার উপর এতটা সন্তুষ্ট। তার একটা কারণ, ভালো মোরগ লড়াইয়েদের মিষ্টভাষী হতে হয়, কারণ বাইরের লোকের কাছে অনেক খবর গোপন রাখতে হবে। মিঙ্গো কাকা নিজেও বেশি কথা বলতো না। নীরবে শুধু চোখে দেখে জর্জ কেমন কাজ করেছে বুঝে নিত। ইচ্ছা করেই তাকে খুব সংক্ষিপ্ত নির্দেশ দিয়ে অন্যদিকে সরে যেত। জর্জ কত তাড়াতাড়ি নির্দেশ বুঝতে পারে আর শেখানো জিনিস মনে রাখতে পারে যেন তারই পরীক্ষা করত। এ পরীক্ষায় জর্জ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। তাকে একবার কিছু বললেই সে মনে রাখতে পারত। তা সত্ত্বেও মালিকের প্রস্তাবের জন্য মিঙ্গো প্রস্তুত ছিল না। জর্জের কাজ সম্পর্কে সন্তোষ প্রকাশ করতেই তিনি বলেছিলেন, আমি ভাবছিলাম ছেলেটি দিবারাত্রি এখানে থাকলেই তোমার সুবিধা হবে, কিন্তু তোমার ঘরটা তো বেশি বড় নয়। তোমারও জর্জের জন্য একটা ঝুপড়ি করে নাও। ২০ বৎসর একা লড়াইয়ে মোরগের সাথে কাটাবার পর জর্জকে তার সাথে রাখবার পরিকল্পনা মিঙ্গোর একান্ত অন্যায় ও অনধিকার প্রবেশের মতো মনে হলো, কিন্তু তার আপত্তি বা অনিচ্ছা জানাবার উপায় ছিল না। খবরটা শুনে জর্জেরও অবিমিশ্র সুখ হলো না। মিঙ্গো কাকা ও তার মোরগের দল সম্পর্কে জর্জের যথেষ্ট উৎসাহ, কিন্তু ওখানে থাকলে বড় বাড়িতে পাখা দোলানো বা আরও হরেক রকম মজার দিন শেষ হবে। মিসেস লি তাকে যথেষ্ট স্নেহ করতেন, তার সাথে সম্পর্কও শেষ হবে। মিস ম্যালিসি তাকে বড় বাড়ির রান্নাঘর থেকে কত ভালো জিনিস খেতে দিত, তাও আর হবে না। সবচেয়ে মুশকিলে পড়ল মাকে খবরটা জানাতে গিয়ে। সন্ধ্যাবেলা খুব গম্ভীর মুখে এসে বলল, মা, একটা কথা বলবো। সারাদিনের খাটুনির পর আর মোরগের গল্প শুনতে পারবো না। না মা, তা নয়। মালিক মিঙ্গো কাকাকে বলেছেন আমি এখন থেকে ওখানে থাকব। কিসি উত্তেজনায় লাফিয়ে উঠল। কেন? ওখানে থাকলে বেশি সুবিধাটা কি হবে? এখান থেকে কোন কাজটা করা যাচ্ছে না? তার কথাগুলো যেন মর্মছেড়া আর্তনাদ। কিসির ক্রোধান্ধ মুখের দিকে তাকিয়ে জর্জ কাতরভাবে বলল, মা, আমি তো থাকতে চাইনি। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। মালিক বলেছেন। তোমার এখনো একা থাকার বয়স হয়নি। এটা নিশ্চয়ই ওই মিঙ্গো নিগ্রোর ফন্দি। না মা, তা নয়। মিঙ্গো কাকা একা থাকতেই চায়। মালিক আমাদের ভালোর জন্য। কথাটা শেষ করতে পারল না। কি বললে? তোমার ভালোর জন্য? তিনি তোমার বাবা হতে পারেন, কিন্তু মোরগ ছাড়া কারো জন্যই তিনি কিছুমাত্র চিন্তা করেন না। কথাটা উচ্চারিত হওয়া মাত্র কিসি ও জর্জ
দুজনেই স্তম্ভিত হয়ে গেল, কিন্তু পলকের জন্য মাত্র। কিসির রাগ ও বিদ্বেষ বাধা মানল না। হ্যাঁ, সত্যি কথা, তোমার জানাই ভালো, কিন্তু তা বলে তোমার জন্য তিনি বিন্দুমাত্র ভাববেন আশা করো না। কি করে মোরগের লড়াইয়ে জিতে বড়লোক হবেন সেই তার একমাত্র চিন্তা। জর্জের কথা বলার শক্তি ছিল না। কিসি এবার তাকে মারতে এগিয়ে এলো। দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও ঘর থেকে। কিন্তু জর্জের নড়বার সাধ্যও ছিল না। কিসির দুই চোখে অশ্রুর বাণ ডাকল। সে ছুটে মিস ম্যালিসির ঘরের দিকে পালিয়ে গেল। এতক্ষণে জর্জের চোখ উপচে জল গড়ালো। কি করবে বুঝতে পারছিল না। খানিক পরে অন্য মনে তার অল্প দু চারখানা জামা কাপড় যা ছিল একটা থলিতে ভরে নিল। তারপর অনিশ্চিত পদক্ষেপে লড়াইয়ে মোরগের এলাকার দিকে পা বাড়ালো। সে রাত্রে জর্জ একটা মোরগের খাঁচার বাইরে পথের ধুলোয় থলিতে মাথা রেখে ঘুমিয়েছিল। ভোরবেলা মিঙ্গো তাকে ওই অবস্থায় দেখে ব্যাপারটা বুঝে নিয়েছিল। সারাদিন বিষণ্ণ নিস্তব্ধ বালকটির সাথে সে যতদূর সম্ভব সহৃদয় ব্যবহার করেছিল। তাদের ছোট্ট ঝুপড়িটি তৈরি করতে দুদিন লাগল। এই মোরগদের নিয়েই তোমার জীবন, এরাই তোমার পরিবারের মতো। এই কথাটি মিঙ্গো জর্জের মনে গেঁথে দিতে চেষ্টা করে, কিন্তু জর্জের দিক থেকে যেন কোনো সাড়া ছিল না। অবশ্য কিছুদিনের মাঝেই মোরগগুলো সম্পর্কে বালক হৃদয়ের কৌতূহল জয়ী হল। জর্জ ক্রমশ মিঙ্গোকে নানা বিষয়ে প্রশ্ন করতে শুরু করল। এই মোরগগুলো সাধারণ থেকে এমন আলাদা রকমের কেন? এগুলো জাতি আলাদা, এরা বুনো মোরগ। বংশানুক্রমে এদের রক্তের ভেতর লড়াইয়ে জিদ এসেছে। মালিক বলেন কুকুরের সাথে মানুষের যে সম্পর্ক, অনেক আগে এ জাতের মোরগের সাথেও মানুষের সেই সম্পর্ক ছিল। প্রাচীনকালে রাজাদের মাঝে মোরগের লড়াই সবচেয়ে বড় খেলা ছিল। আবার কখনো বা দীর্ঘকাল ধরে মিঙ্গো কাকা নিশ্চুপ। বছরের পর বছর শুধু মালিক ও মোরগ ছাড়া তার কথা বলার সঙ্গী ছিল না। তার ফলেই ওরকম অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু ক্রমশ দিবারাত্র কাজকর্মে জর্জের সাহায্য পেয়ে মিঙ্গো তার সাথে কথা বলতে অভ্যস্ত হল। মোরগগুলোকে লড়াইয়ে জিতবার জন্য কেমনভাবে অতি যত্নে অতি সতর্কভাবে তৈরি করতে হবে, লড়াইয়ে জিতলে মালিক বাজি জিতে কত টাকা পাবেন ইত্যাদি ছিল তার বক্তব্যের বিষয়। আসল ধনী সাহেবদের প্রচুর মোরগ থাকে। হাজারখানেক মোরগ থেকে তারা শখানেক মোরগ লড়াইয়ের জন্য বেছে নিতে পারেন। আমাদের অত নেই, তবুও মালিক ওই ধনীদের সাথে লড়াইতেও অনেক জিতেছেন। ধনীদের সেটা কখনোই পছন্দ হয়নি, কারণ আমাদের মালিক জাত ধনী নন, অনেক গরিব অবস্থা থেকে ওপরে উঠে এসেছেন। কিন্তু আমরা যদি মোরগগুলোকে ভালো করে শেখাতে পারি, আর যদি ভাগ্য সুপ্রসন্ন হয়, তবে হয়তো আমাদের সাহেবও একদিন ওদের মতোই ধনী হতে পারবেন। বুঝতে পেরেছ? মোরগ লড়াইয়ে কি বিপুল টাকা বাজিতে জেতা যায় লোকের ধারণাই নেই। আমাকে যদি কেউ 100 একর আবাদের জমি আর একটা সত্যিকারের ভালো জাতের লড়াইয়ের মোরগের মধ্যে বেছে নিতে বলে, তবে আমি অবশ্যই লড়াইয়ের মোরগ নেব। মালিকেরও তাই মত, তাই তিনি জমি বা কৃতদাসের পেছনে টাকা ঢালতে চান না। 14 বছরের জর্জ প্রতি রবিবার ছুটি নিয়ে কৃতদাস বসতির সবার সাথে দেখা করতে আসত। মায়ের মতো মিস ম্যালিসি, সিস্টার স্যারা ও পম্পে কাকাকেও সে নিজের পরিবারের লোক বলেই মনে করত। তাদের সকলেরই সেই নিষিদ্ধ এলাকার রহস্যময় কাজকর্ম সম্পর্কে জানবার ভয়ানক আগ্রহ, কিন্তু সত্যি তো তাদের বেশি কিছু বলা সম্ভব ছিল না। তাই জর্জ তাদের সামান্য কিছুই বলতো, খবর হিসাবে যার বিশেষ গুরুত্ব ছিল না। জর্জ মোরগগুলোকে ইঁদুর মারতে দেখেছে, বেড়াল বা শিয়ালকে পর্যন্ত লড়াইয়ে মোরগ তাড়া করে যায়। এ জাতের মোরগ বা তাদের ডিমের প্রচণ্ড দাম, চুরির ভয়েই মালিক এত সাবধান, কাউকে সেদিকে যেতে দেন না। মিঙ্গো কাকা বলেছে দারুণ ধনী জুয়েট সাহেব $3000 দিয়ে একখানা মোরগ কিনেছেন, ইত্যাদি ইত্যাদি। মিস ম্যালিসি বলে উঠল, কি সর্বনেশে কথা, ওর চেয়ে কম টাকায় যে 3-4খানা নিগ্রো কেনা যায়। কোনো রকমে দুপুরটা কাটিয়ে বিকেল হয়ে এলেই জর্জের মন মোরগ এলাকায় ফিরে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠত। কত কাজ! দ্রুতপদে ফিরে যাবার পথে নতুন কচি ঘাস দেখলেই মোরগদের জন্য তুলে নিত। প্রতিটি খাঁচায় খানিকটা করে দিয়ে দিত। গম, ওট, মাখন, ডিম, নানা রকম গুল্ম, 1 বোতল বিয়ার ঢেলে ভালো করে মাখা হতো। তারপর ছোট ছোট গোল বিস্কিটের মতো করে সেঁকে নেওয়া হতো। মিঙ্গো কাকা বলতো, এই জিনিস পাখিগুলোর পক্ষে অত্যন্ত বলকারক। মালিক চাইতেন মোরগগুলোর গায়ে বিন্দুমাত্র চর্বি জমবে না।
গায়ে শুধু পেশি ও হাড় থাকবে। জর্জের কাজ ছিল একটার পেছনে আরেকটাকে লিলিয়ে দিয়ে মোরগগুলোকে যতদূর সম্ভব ছুটোছুটি করানো। খুব হাঁপিয়ে গেলে বিনা নুনের মাখন গুলমে মিশিয়ে খানিকটা করে খাইয়ে দিয়ে একটা গভীর বাস্কেটে ওদের নরম খড়ের ওপর শুইয়ে গায়ের ওপর আরও খানিকটা খড় চাপিয়ে দিতে হতো। মিঙ্গো কাকা বলতো তাতে ওদের ঘাম হবে, শরীরে চর্বি কমবে। সেসব হয়ে গেলে নিজেদের খাঁচায় পাঠাবার আগে মিঙ্গো কাকা প্রতিটি মোরগের মাথা ও চোখ চেটে দিত। বলতো, লড়াইয়ের সময় এভাবে রক্ত চেটে পরিষ্কার করে দিতে হবে, সেটাই এদের অভ্যাস করাচ্ছি। জর্জ ভাবত মা, মিস ম্যালিসি, সিস্টার স্যারা, পম্পে কাকা সবাই দুঃখ করে আমি ওদের কাছে থাকতে পারি না বলে। এখানকার জীবনে যে কত বেশি উত্তেজনা তা ওরা কল্পনাই করতে পারবে না। নতুন বছরের 2 দিন পর বাছাই করা মোরগগুলোর মাথা, ঘাড়, ডানা আর পেছন দিকের পালক ছাঁটাই করা হলো। এতে তাদের চেহারা অনেক হালকা ও দৃঢ় দেখতে হলো। সাপের মতো লম্বা গলা, শক্ত বড় ঠোঁটওয়ালা মাথা আর তীব্র হিংস্র চাহনি। পায়ের পেছনের নখগুলো পরিষ্কার করে দেওয়া হলো। প্রতিযোগিতার প্রথম দিনে মিঙ্গো ও জর্জ বাছাই করা 12টা মোরগকে গুড় মেশানো মাখনের গুলি খাইয়ে সঙ্গে যাবার খাঁচায় ভরে নিচ্ছিল। লি সাহেব বড় গাড়ি নিয়ে এসে হাজির হলেন, সঙ্গে এক ঝুড়ি লাল রঙের আপেল। জর্জ ও মিঙ্গো গাড়িতে খাঁচাগুলো তুলে দিল। মিঙ্গো সাহেবের পাশে চড়ে বসল। গাড়ি চলতে শুরু করলে শেষ মুহূর্তে মিঙ্গো কাকা কর্কশ কণ্ঠে হাঁকলেন, হলো কি, যাবে কি না? জর্জ এক লাফে গাড়িতে চড়ে বসল। কেউ তো তাকে যাবার কথা আগে বলেনি। একটু পরে দম ফেলে জুত করে বসল। গাড়ির ক্যাঁচক্যাঁচানি, মোরগের ডাক আর অনবরত ঠোকরাবার শব্দ সবকিছুই একটা মিশ্র আওয়াজ তার কানে আসছিল। লি সাহেব ও মিঙ্গো কাকার প্রতি গভীর কৃতজ্ঞতায় মন ভরে উঠেছিল। মায়ের সে কথাটা আবার মনে পড়ে গিয়ে নতুন করে বিস্ময় ও বিহ্বলতায় আচ্ছন্ন হয়ে পড়ল। মালিক তার বাবা, অথবা তার বাবাই মালিক, যেভাবেই ধরা যাক না। যত এগোচ্ছিল সামনে পাশে অন্য বহু রকমের গাড়ি, ঠেলা বা ঘোড়ায় চেপে মানুষ দেখা যাচ্ছিল। পায়ে হেঁটেও মানুষ আসছিল, তাদের হাতে বস্তা। জর্জ জানে সেই বস্তার ভেতরে আছে লড়াইয়ে মোরগ। জর্জ ভাবছিল, লি সাহেব লটারির টিকিট জিতে এমনি পায়ে হেঁটে কি তার প্রথম মোরগটি নিয়ে খেলতে গিয়েছিলেন? কে জানে, আর যারা পায়ে হেঁটে খেলায় যাচ্ছে তারাও হয়তো একদিন লি সাহেবের মতো জমি, বাড়ি, গাড়ি করবে। 2 ঘন্টা পরে যেন বহু দূর থেকে অগণিত মোরগের সম্মিলিত কণ্ঠের ডাক শোনা গেল। সেই অবিশ্বাস্য অশ্রুতপূর্ব ঐক্যতান ক্রমশই বাড়ছিল। ক্রমে গাড়ি লম্বা পাইন গাছের একটা ঘন জঙ্গলের কাছে পৌঁছালো। মাংস রান্নার গন্ধ আসছিল। চারিদিকে খুঁটিতে বাঁধা ঘোড়া আর খচ্চর, তারা পা ঠুকছে, লেজ ঝাড়ছে, রেশাধ্বনি করছে। সবকিছুর পটভূমিকায় আছে অসংখ্য লোকের কলরব। মালিক গাড়িতে উঠে দাঁড়িয়ে পা টান করে নিচ্ছিলেন। চারিদিকের গরিব সাদা মানুষেরা দেখতে পেয়ে চেঁচিয়ে উঠল, টমলি! এত লোক তার মালিককে চেনে? জর্জ রোমাঞ্চিত হলো। লি সাহেব লাফিয়ে নেমে জনারণ্যে মিশে গেলেন। ছেলে থেকে বুড়ো, চারিদিকে শত শত লোক ভিড় করেছিল। জর্জ চারদিকে তাকিয়ে দেখল কৃতদাসেরা গাড়ি থেকে নামেনি। তারা মোরগের পরিচর্যা করছে। শত শত মোরগ, তাদের ডাকের যেন প্রতিযোগিতা চলছিল। অনেকগুলো গাড়ির নিচে বিছানাপত্র, অর্থাৎ গাড়ির মালিক বহুদূর থেকে রাত কাটাবার জন্য প্রস্তুত হয়ে এসেছে। সস্তা মদের কড়া গন্ধ ভেসে আসছিল। হাঁ করে তাকিয়ে থেকো না, মোরগগুলোকে দেখো, কটা আপেল ছোট ছোট করে কেটে দাও। লড়াইয়ের আগে এই তাদের শেষ খাওয়া। মিঙ্গো কাকা মোরগগুলোর পা আর ডানা ঘষে দিচ্ছিল। বালকের উত্তেজিত উজ্জ্বল দৃষ্টির দিকে তাকিয়ে মিঙ্গোর বহু বৎসর আগের কথা মনে পড়ে গেল, যখন সে নিজে বালক মাত্র প্রথম দিন লড়াইয়ের মাঠে এসেছিল। আচ্ছা যাও, একটু ঘুরে দেখে এসো, শুরু হবার আগে চলে আসবে কিন্তু, শুনেছ? কে উত্তর দেবে? জর্জ মুহূর্তে অদৃশ্য হয়ে গিয়েছিল। তুষার শুভ্র থেকে শুরু করে কয়লার কৃষ্ণ, তার মাঝে আরও যত বিচিত্র বর্ণ হতে পারে, সব রকম রঙের মোরগই বিভিন্ন খাঁচায় ছিল। জর্জ ঘুরে ঘুরে দেখতে লাগলো। অবশেষে আসল জায়গাটা দেখতে পেল। মস্ত বড় একটা বৃত্ত, 2 ফুট গভীর করে কেটে তৈরি করা হয়েছে। বালি মাখানো মাটি দিয়ে মেঝেটা শক্ত করে পেটানো। মাঝখানে আরেকটি ছোট্ট বৃত্ত, তার দুপাশে সমান দূরে 2টি সরল রেখা। সেখানেই খেলা হবে।
পাশে একটা ঢালু জায়গায় লোকেরা বসে প্রচণ্ড হৈ হৈ করছে আর মদ খাচ্ছে। হঠাৎ একজন লালমুখ অফিসারের উচ্চকণ্ঠের ঘোষণায় জর্জ চমকে উঠল। ভদ্র মহোদয়গণ, এবার লড়াই শুরু হবে। জর্জ ছুটতে ছুটতে কোনো ক্রমে মালিকের এক মুহূর্ত আগে নিজেদের মোরগের কাছে পৌঁছে গেল। মালিক ও মিঙ্গো কাকা খাঁচার মোরগগুলোর দিকে তাকিয়ে নিচু স্বরে কথা বলতে শুরু করছে। জর্জ গাড়ির সামনের সিটে দাঁড়িয়ে মানুষের মাথার উপর দিয়ে ককপিটের দিকে তাকায়। 4 জন লোক ঘন হয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের মধ্যে 2 জন ককপিটের দিকে এগিয়ে যায়। বগলে একটা করে মোরগ। বাজির ডাক চলছিল, লালের ওপর 10, নীলের ওপর 20। মোরগ দুটোকে ওজন করা হলো। তারপর মালিকেরা নিজেদের মোরগের পায়ে তীক্ষ্ণাগ্র লোহার কাঁটা পরিয়ে দিল। জর্জের মনে পড়লে মিঙ্গো কাকা বলেছিল 2 আউন্সের বেশি ওজনের তফাৎ হলে দুটো মোরগের মধ্যে লড়াই চলে না। রেফারির সংকেতের সঙ্গে সঙ্গে মোরগ দুটো পরস্পরের ওপর বিদ্যুৎ বেগে ঝাঁপিয়ে পড়ল। সে সংঘাত এত সজোরে যে দুটো মোরগই উল্টে পড়ল, কিন্তু সামনে নিয়ে আকাশে উড়ে তারা আবার রঙ্গভূমিতে ঝাঁপিয়ে পড়ল। দ্রুতগতির জন্য তাদের মোরগ বলে চেনা যাচ্ছিল না, মনে হচ্ছিল শুধু 2 তাল পালকের বিক্ষোভ। একজন চেঁচিয়ে উঠল, লালটা কেটে গিয়েছে। মালিকেরা নিজের নিজের মোরগ তুলে নিয়ে পরীক্ষা করে রঙ্গভূমিতে ছেড়ে দিল। লাল মোরগটি সত্যি আহত হয়েছিল। সে মরিয়া হয়ে সহসা তার পায়ের কাঁটা নীলটির মাথায় বিধিয়ে দিল। মরণাহত মোরগটি তৎক্ষণাৎ নিচে পড়ে গেল। শুধু তার ডানা দুটি খানিকক্ষণ শেষ আক্ষেপে ঝাপটাচ্ছিল। চারদিকে উত্তেজিত জয়োল্লাস, স্থূল অভিসম্পাদ বাণিজ্য হারিয়ে রেফারির ঘোষণা শোনা গেল, জয়ী মিস্টার গ্রেসনের মোরগ, সময় 1 মিনিট 10 সেকেন্ড। উত্তেজনায় জর্জের শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। আরও 5-6 খানা খেলার পর সরকারি ঘোষণা শোনা গেল, এবার মিস্টার লি। মালিক তাড়াতাড়ি একটি মোরগ বগলে নিয়ে এগিয়ে গেলেন। মোরগটাকে জর্জ নিজের হাতে খাবার খাইয়েছে মনে করে আত্মপ্রসাদে তার বুক ফুলে উঠল। মালিক ও তার প্রতিদ্বন্দ্বীর মোরগ দুটি ওজন করা হলো। তাদের পায়ে কাঁটা লাগিয়ে দেওয়া হলো। চারিদিকে নতুন করে বাজির ঢাক চলছিল। তারপর আক্রমণ প্রতি আক্রমণ, প্রচণ্ড আক্রোশে প্রতিপক্ষর মাথায় তীক্ষ্ণ চঞ্চুর আঘাত, সাপের মতো গলা বাঁকিয়ে সুযোগের সন্ধান, আকাশে উড়ে পরস্পরকে ডানার ঝাপট ইত্যাদি। লি সাহেবের মোরগটাই প্রথম আহত হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু সামলে উঠল। অবশেষে তার মারণাস্ত্রেই বিপক্ষ ঘায়েল হল। লি সাহেব নিজের মোরগটি আঁকড়ে ধরে গাড়ির দিকে ছুট লাগলেন। মিঙ্গো কাকা তৎক্ষণাৎ রক্তাক্ত মোরগটির শুশ্রূষা শুরু করল। জর্জ দূর থেকে অস্পষ্ট শুনতে পাচ্ছিল, বিজয়ী মিস্টার লির মোরগ। মালিক তার পরবর্তী খেলার জন্য মোরগ বেছে রাখলেন। ইতিমধ্যে আরেকটি খেলার ফলাফল ঘোষিত হল। চারিদিকে শত শত মোরগের কর্কশ ডাক। প্রতি খেলার শুরুতে নতুন বাজির হাঁকাহাঁকি, পাশে রাখা আহত মোরগটির দুর্বল কণ্ঠ। এই বিচিত্র পটভূমিকায় একটি বিষণ্ণ, ভীত, মহা উল্লসিত কিশোর অভিভূত হয়ে দাঁড়িয়েছিল। এত উত্তেজনা জীবনে কখনো সে অনুভব করেনি। সেদিনকার সে নির্মল স্নিগ্ধ প্রভাতের অভিনব পরিবেশে একটি নবীন লড়াইয়ে মোরগ খেলোয়াড়ের জন্ম হলো। আজকাল জর্জের দিবারাত্রির ভাবনা মোরগ নিয়ে। যেসব মোরগ মিঙ্গো ও লি সাহেব বাতিল করে দিয়েছেন, জর্জ তারই একটাকে অসীম যত্নে শিখিয়ে নিচ্ছিল। মিঙ্গো সকৌতুক স্নেহে তাকে ডেকে বলেছিল, যে মোরগ প্রত্যেকটি বিষয়েই 100% নির্ভরযোগ্য নয়, তাকে দিয়ে খেলাবার ঝুঁকি নিতে নেই। একটা ভালো মোরগ তৈরি করতে জীবনভর সাধনা লাগে। এ ব্যাপারে ভাবপ্রবণতা বা মানসিক দুর্বলতা থাকলে চলে না। লড়াইয়ে মোরগের প্রত্যেকটি ত্রুটির স্থায়ী সংশোধন করতে হবে। তা না করা গেলে সে মোরগ রেখে লাভ নেই। মিঙ্গো কাকার কথা শুনে জর্জের চৈতন্য হলো। তারপর থেকে অক্লেশে সে বাতিল করা মোরগ গলা মুচড়ে মেরে ফেলত। জর্জের নিজের হাতে বড় করা মোরগ লড়াইয়ে জিতলে তার আনন্দ আর ধরত না। সারা গায়ে ক্ষতচিহ্ন কয়েকটা বুড়ো মোরগ সম্পর্কে মিঙ্গো কাকার কেন পক্ষপাতিত্ব তা সে শুনেছিল। ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, এমন কখনো দেখিনি। এত রক্তপাত আর কখনো দেখিনি। তবু এরা জিতেছিল। বহু কষ্টে এদের বাঁচিয়েছি। জর্জের দিকে ফিরে মিঙ্গো কাকা বলেছিল, চোট খাওয়া মোরগ বাঁচাবার প্রাণপণ চেষ্টা করবে। যে মোরগ জিতে গিয়ে বিজয় গর্বে ডাকতে থাকে, তাকেও ভালো করে পরীক্ষা করতে হয়। ছোটোখাটো ক্ষত অনেক সময় পরে বিষিয়ে ওঠে।
লড়াইয়ে মোরগ হলো ঘোড় দৌড়ের ঘোড়ার মতো, অদম্য শক্তি, অথচ সামান্যতেই ক্ষতি হয়ে যেতে পারে। জর্জের যত্ন করা মোরগ লড়াইয়ে মারা গেলে সে ভয়ানক আঘাত পেত। তার সেই ছোট ছেলের মতো কান্না সামলাতে মিঙ্গো কাকার হিমশিম খেতে হতো। কিছুদিন যাবৎ জর্জের মাথায় একটা চিন্তা খেলছিল। মালিকের কাছে বলবার সুযোগ খুঁজছিল। তারই মধ্যে অন্য এক বিপদ বাঁধল। সাউথ ক্যারোলিনার এক স্বাধীন নিগ্রোদল পাকিয়ে সাদা মানুষদের হত্যা করবার চক্রান্ত করেছিল, কিন্তু বিদ্রোহ সফল হয়নি। অকালে জানাজানি হয়ে যাওয়াতে নিগ্রোদের ওপর ভয়ানক অত্যাচার শুরু হয়। জর্জ মিঙ্গো কাকার সাথে বসে বেতের খাঁচা বুনছিল। এমন সময় লি সাহেব ঘোড়া হাঁকিয়ে এসে হাজির। এক হাতে ঘোড়ার রাশ, অন্য হাতে বন্দুক। তাদের দিকে বন্দুক পৌঁছিয়ে বিষাক্ত সুরে বললেন, সব শুনেছ নিশ্চয়ই? একজন নিগ্রো ঠিক সময়ে তার মালিককে না জানালে আজ প্রচুর শ্বেতকায় প্রাণ হারাতো। নিগ্রোদের কখনো বিশ্বাস করতে নেই। মনে রেখো, বিন্দুমাত্র বেচাল যদি দেখি, তোমাদের সব খরগোশের মতো বিনা দ্বিধায় গুলি করে মারব। অগ্নিময় দৃষ্টিতে তাদের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে তিনি ফিরে গেলেন। মিঙ্গো কাকা তিক্ত মুখে একদলা থুতু ফেলে খাঁচাটাকে এক লাথিতে সরিয়ে দিল। 1000 বছর ধরে এদের সেবা করো, তোমার নিগ্রত্ব আর ঘুঁচবে না। লি সাহেবের লাগোয়া আবাদে জর্জের এক বান্ধবী জুটেছিল। রাতের অন্ধকারে প্রায়ই সে সেখানে পালাতো। বৃদ্ধ মিঙ্গোকে কিন্তু সে ফাঁকি দিতে পারেনি। তার এই অভিসার মিঙ্গোর অজানা ছিল না। দেখো ছোকরা, ভেবো না মালিকের পেয়ারের লোক বলে তুমি ছাড়া পেয়ে যাবে। ভয় পেলে এই সাদা মানুষেরা পাগলের মতো কাজকর্ম করে। এই ঝামেলা না মিটলে খবরদার রাত্রে বেরোবে না, বুঝতে পেরেছ? একেবারেই নয়, মনে থাকে যেন। জর্জ খাঁচাটা তুলে একপাশে বসে নীরবে বুনতে থাকল। ভাবছিল মিঙ্গো কাকা তার মনের কথা এমন নির্ভুল বোঝে কি করে। লি সাহেব তার সাথে ব্যবহারে বিশেষ রকম পার্থক্য বা সহৃদয়তা দেখাবেন, এই দুরাশা কি তার আর ঘুঁচবে না? কত ব্যর্থ বেদনাদগ্ধ দিবারাত্রি আশার ছলনায় কেটেছে, তবু তার শিক্ষা হয়নি। মালিক তার পিতা, এ ভাবনা তার মনে এখন শুধু গভীর দুঃখই জাগায়। তবু কেন জানি অপর কারো সাথে এ নিয়ে তার কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু কি করে বলবে? মালিককে সে যে তার পিতা বলে জানে, এই কথা তো মিঙ্গো কাকার কাছে স্বীকার করা যায় না। একই কারণে মিস ম্যালিসি, সিস্টার স্যারা বা পম্পে কাকা কারো সাথেই এ বিষয়ে কথা বলা যায় না। তার মা তাকে ব্যাপারটা জানিয়ে ফেলে অত্যন্ত সংকুচিত হয়ে পড়েছিল। পরে তার কাছে কাতরভাবে অনেক দুঃখ প্রকাশ করেছে। মায়ের কাছে এই নিদারুণ যন্ত্রণাময় প্রসঙ্গ তোলা অসম্ভব। এই গভীর গ্লানি তার মায়ের মনে কী প্রতিক্রিয়া এনেছে জর্জের খুব জানতে ইচ্ছা করত। মালিক ও মায়ের পরস্পরের প্রতি ব্যবহার দেখলে মনে হয় না তাদের এ সম্পর্কে বিন্দুমাত্র আগ্রহ আছে। একজন অপরজনের অস্তিত্বটুকুও স্বীকার করতে চায় না যেন। জর্জ রাত্রে পালিয়ে গিয়ে তার বান্ধবী চ্যারিটি বা বিউলার সাথে দেখা করলে তাদের মধ্যে যে দেহের ঘনিষ্ঠতা ঘটে, তার মা ও মালিকের মাঝেও তেমনি ঘটেছে ভাবলে লজ্জায় মন বিকল হয়ে ওঠে। অথচ অস্বীকারই বা করবে কি করে? তার 3-4 বছর বয়স থেকে 10 বছর বয়সের স্মৃতি ভুলবার নয়। মাঝে মাঝেই বিছানার নড়াচড়ায় তার ঘুম ভেঙে গিয়েছে। যা সে বিস্ফারিত নয়নে দেখেছে তার পাশে তার মায়ের ওপর অন্ধকারে কে একজন দাপাদাপি করছে। যতক্ষণ লোকটা চলে না যায় ভয়ে জোর করে চোখ বন্ধ করে রেখেছে। টেবিলের ওপর পয়সা পড়বার শব্দ শুনেছে, ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দেবার শব্দ শুনেছে। যেন অনন্তকাল ধরে সে নিজের উদ্যত ক্রন্দন রুদ্ধ করে রেখেছে। জোর করে চোখ বন্ধ করে যা দেখেছে, যা শুনেছে, সব কিছু অস্বীকার করবার চেষ্টা করেছে। কিন্তু মায়ের ঘরের তাকের ওপর কাঁচের বয়ামে জমানো পয়সাগুলোর দিকে চোখ পড়লেই দুঃস্বপ্নের মতো সব মনে পড়ে যেত। যেন তার পাক দিয়ে বমি উঠে আসত। সে যে কখনো এসব বুঝতে পেরেছে তার মা জানে না। জর্জ প্রাণ থাকতে জানতে দেবে না। মাস 2 মাঝে অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে এলো। লি সাহেবের আচরণও ক্রমে আগের মতো সহজ হলো। জর্জ 2 বৎসর যাবৎ চিন্তা করে যে সিদ্ধান্তে এসেছিল সেটা সাহেবকে বলবার জন্য উদ্গ্রীব হয়েছিল। শুধু মিঙ্গো কাকাকে বলে লাভ নেই। মালিক সেটা গ্রহণযোগ্য মনে করলে তবেই বলা সার্থক। এবার বলার অনুকূল সময় এসেছে মনে করে জর্জ প্রথমে মিঙ্গো কাকাকে কথাটা বলল। একটা কাজ করলে সাহেবের আরও অনেক বেশি মোরগ জিতবে বলে মনে হয়। 5 বৎসর যাবৎ মোরগ লড়াই দেখছি, লক্ষ্য করছি ভিন্ন ভিন্ন সাহেবের মোরগের লড়াইয়ের ধরনটা ভিন্ন। আমরা মোরগের দেহের শক্তির উপর জোর দিই। নিছক দেহের শক্তিতেই এরা অনেক লড়াইয়ে জিতেও গিয়েছে বটে, কিন্তু দেখেছি অন্য মোরগ যদি এদের চেয়ে উঁচুতে উড়ে
ওপর থেকে মাথার কাঁটা ফুটিয়ে দেয়, তবে এদের কিছু করবার থাকে না। আমার মনে হয় যদি আমরা পাখার ব্যায়াম করিয়ে এদের অনেক উঁচুতে উঠতে শেখাতে পারি, তবে ওরা আরও অনেক বেশি লড়াইয়ে জিতবে। মিঙ্গোর কুঞ্চিত ভ্রূর নিচে কোটরাগত চক্ষু দুটি কিছুমাত্র মাটিতে নিস্তব্ধ রইল। বুঝতে পেরেছি কি বলতে চাইছো, মালিককে কথাটা বলো। অতি কষ্টের সাহস সঞ্চয় করে জর্জ মালিককে তার বক্তব্য জানালো। মিঙ্গো কাকাকে যতটুকু বলেছিল তার চেয়ে বেশিই বলল। গ্র্যাহাম, ম্যাকগ্রেগর, হাওয়ার্ড, ডুয়েট প্রত্যেক সাহেবের মোরগের লড়াইয়ের বৈশিষ্ট্য যা সে এতদিন ধরে লক্ষ্য করেছে বিশদভাবে বিশ্লেষণ করল। ভয় পায়নি, দৃঢ় প্রত্যয়ের সাথে বলেছে, তবুও তার চোখের দিকে তাকাতে পারেনি। তাই জর্জের বক্তব্যে লি সাহেবের একাগ্র অভিনিবেশ সে জানতে পারল না। যদি আপনি রাজি হন, মোরগগুলোকে যদি ডানার জোর বাড়াবার ব্যায়াম করানো যায়, তবে এরা অন্য মোরগের চেয়ে উপরে উঠে তাদের মাথায় কাঁটা ফোটাতে পারবে। লি সাহেবকে দেখে মনে হলো এতদিন যাকে তিনি ধর্তব্যের মাঝে মনে করেননি, আজ প্রথম তাকে চিনলেন। পরের লড়াইয়ের মরশুমের আগে শেষ কমাস লি সাহেব মোরগদের লড়াই শেখাবার এলাকায় অনেক বেশি সময় কাটালেন। মিঙ্গো কাকা ও জর্জ মোরগগুলোকে যতদূর সম্ভব উঁচুতে উড়িয়ে দিচ্ছিল। প্রাণপণে ডানা চালিয়ে নিচে নামবার চেষ্টায় তাদের ডানার জোর বাড়ছিল। এ কাজে লি সাহেবও মাঝে মাঝে হাত লাগাচ্ছিল। 1823 খ্রিস্টাব্দের মরশুমে বড় বড় খেলায় অন্যান্য বছরের তুলনায় লি সাহেবের মোরগগুলো অনেক বেশি লড়াইয়ে জিতেছিল। তার কারণ কি তা অবশ্য কেউ অতটা ভেবে দেখেনি। কিছুদিন যাবৎ লি সাহেবের মেজাজ বড়ই দিলদরিয়া। আহত মোরগগুলো কেমন সেরে উঠছে দেখতে এসেছিলেন। যাবার সময় সহসা জর্জের দিকে ফিরে বললেন, তোমার বান্ধবীর ওপর আর একজন মহা দুর্দান্ত নিগ্রোর নজর আছে। রাত্রে খুব সাবধানে চলাফেরা করো হে। জর্জ স্তম্ভিত হয়ে গেল। ক্লাবে মিসেস স্টিগ আমার স্ত্রীকে বলছিলেন তার পরিচারিকা নাকি কাজই করতে পারছে না। তুমি আর সেই নামকরা গুন্ডা নিগ্রো দুজনে মিলে নাকি প্রতি রাতে দুবার তাকে ছিঁড়ে খাচ্ছ। মালিক মুচকি হাসলেন। অবিশ্বাস্য রকম অন্তরঙ্গতার সুরে বললেন, নিজের কাজ বজায় রেখে যত খুশি গুলোমি করো, আমার আপত্তি নেই, কিন্তু কোথাও পিটুনি খেয়ে মরো না। আর রাত্রে রাস্তার পাহারাদারের গুলি থেকেও সাবধান। চ্যারিটির বিশ্বাসঘাতকতার খবরে জর্জ ভয়ানক ক্রুব্ধ হলো। তার কাছে সে আর যাবে না। বরঞ্চ বিউলা নামে আরেকটি মেয়ে আছে, তার অবশ্য তেমন চটক নেই। ধনী জুয়েট সাহেবের ওফেলিয়া নামে একটি কৃতদাসী আছে। জর্জ একবার তাকে দেখেছে। লম্বা, দারুচিনির মতো গায়ের রং। জুয়েট সাহেবের দাসদাসীর গোনাগুনতি নেই। ক্ষেতের মজুরনি ওই ওফেলিয়াকে হয়তো তিনি চেনেনই না। তার আবাদে যেতে হলে অবশ্য অনেকটা পথ হাঁটতে হয়। তবুও জর্জ একবার ওই চটকদার মেয়েটির সাথে আলাপ করে দেখবে। টম লি সামান্য অবস্থা থেকে খ্যাতির চূড়ায় উঠেছিলেন। ক্যাসওয়েল জেলায় বড় মোরগ লড়াইয়ে হিসেবে তখন তার খুব নামডাক। বড় বড় খেলাগুলোতে কেবলমাত্র ধনী লোকেরাই যোগ দিতে পারত, কারণ বাজিতে টাকার পরিমাণ ছিল অনেক। প্রতিযোগীদের প্রত্যেকের মোরগের সংখ্যা বহু, যাতেও সেগুলো হতো অতি উৎকৃষ্ট। একটিমাত্র বড় খেলায় লোকের ভাগ্য বিপর্যয় হয়ে যেতে পারত। আবার দরিদ্র সাদা মানুষ, স্বাধীন নিগ্রো বা যাদের সামান্য হাত খরচের টাকা আছে, তেমনি কৃতদাসেরা সামান্য পয়সার বাজি ধরে অপেক্ষাকৃত নিম্নমানের মোরগ নিয়ে লড়াই খেলত। 25 সেন্ট থেকে $1 পর্যন্ত বাজি থাকত। লি সাহেব একদিন একটিমাত্র মোরগ সম্বল করে তেমনি করেই জীবন শুরু করেছিলেন। তার যা কিছু ধন সম্পত্তি সবই মোরগ লড়াইয়ের দৌলতে। একদিন জর্জের অনুপস্থিতিতে মিঙ্গো মালিকের কাছে একটি অভিনব প্রস্তাব দিল। যেসব মোরগ লড়াই শেখাবার সময় বাতিল করে দেওয়া হয়, জর্জ সেগুলো নিয়ে সস্তা বাজির খেলা খেল, তাতেও যা হোক কিছু পয়সা আসবে। মালিক রাজি হলেন। সে বৎসর সারা গ্রীষ্মকালের অবসর সময়ে জর্জ ও মিঙ্গো কাকা নকল রণক্ষেত্র তৈরি করে বাতিল মোরগদের খেলা অভ্যাস করালো। সাহেবদের খেলা দেখে যেমন সাদা মানুষেরা হল্লা করে, এইসব গরিবদের খেলা দেখে তেমনি নিগ্রোরা চেঁচায়। কখনো একটা লড়াইয়ে $10 পর্যন্ত রোজগার হয়। মিঙ্গো কাকা, আমি পুরো $1 কখনো চোখে দেখিনি। আমি কি কখনো দেখেছি আগে? এখন আমার আর দরকারও নেই। তবে মালিকের বোধহয় তোমাকে দিয়ে খেলাবার ইচ্ছা। যদি যেত তোমাকেও বাজির টাকার ভাগ দেবেন হয়তো। সত্যি দেবেন? মনে হয়। তোমার সেই মোরগের ডানা জোর করাবার পরামর্শে তার নিজের অনেক উপকার হয়েছিল। কিন্তু পয়সা জমাতে পারবে তো?
নিশ্চয়ই পারবো। শুনেছি অনেক নিগ্র পয়সা জমিয়ে নিজের স্বাধীনতা কিনে নিয়েছে। আমিও আমার আর মায়ের স্বাধীনতা কিনে নেব। ঈর্ষা সুতীক্ষ্ণ শলাকার মতো বৃদ্ধের হৃদয় বিদ্ধ করল। বেদনায় তার বাকরুদ্ধ হয়ে গেল। নিঃসঙ্গ বৃদ্ধ প্রাণ উজাড় করে এই বালকের উপর স্নেহ বর্ষণ করেছিল। এটুকু প্রতিদান কি তার প্রাপ্য ছিল না? বিমূঢ় জর্জের বিস্মিত দৃষ্টির সামনে থেকে সে দ্রুত পদে সরে গেল। 1824 খ্রিস্টাব্দের একটি বড় লড়াইয়ের মাঠে মিঙ্গো খবর পেল তার পরের শনিবার কাছাকাছি এক আবাদের গোলাবাড়ির পেছনে ছোট খেলা হবে। মালিককে জানানো হলো। লড়াইয়ের দিন সকালবেলা তিনি মিঙ্গোর হাতে $20 খুচরো গুনে দিলেন। উপযুক্ত প্রতিপক্ষ পেলে তবেই লড়াইয়ে নেমো। মনে রেখো, বাজি তোমাকে ধরতেই হবে, নইলে বাজি জিতবে কি করে? বাজিতে হারতেও পারো, কিন্তু যদি যেত তবে অর্ধেক টাকা আমার। মনে থাকবে তো? আমার টাকা এদিক ওদিক করলে মহা বিপদ হবে কিন্তু। জর্জ অতি কষ্টে উত্তেজনা চেপে রাখবার চেষ্টা করছিল। গোটা 20 কালো আর কিছু দরিদ্র সাদা মানুষ খেলাবার জায়গায় জড়ো হয়েছিল। এদের সবাইকে জর্জ বড় খেলার মাঠেও দেখেছে। কালোরা সেখানে তাদের মালিকের সাথে এসেছিল। 3-4খানা খেলা দেখে জর্জের ভয় অনেকটা কাটল। মোরগগুলো কোনোটাই উঁচু জাতের নয়। পঞ্চমবারে জর্জের ডাক পড়ল। বিপক্ষে একটি মোটা কালো লোক। জর্জ তাকে বড় খেলার মাঠে দেখেছে, কথাও বলেছে। জর্জ সর্বক্ষণ তার ওপর মিঙ্গো কাকার সস্নেহ সতর্ক দৃষ্টি অনুভব করছিল। নিজের মোরগ ওজন করিয়ে সে পকেট থেকে কাঁটা বার করে প্রিয়ে দিল। মিঙ্গো কাকা বলে দিয়েছে কাঁটা বেশি ঢিলে করে বাঁধলে খুলে যাবে, আবার বেশি আঁট করে পাখির পা আড়ষ্ট হয়ে যাবে। 50 সেন্ট $1 বাজির ডাক চলছিল। জর্জের মোড়কের ওপর মিঙ্গো কাকা $4 ডেকে আসর গরম করে দিল। চারিদিকে বাজির ডাক চড়তে লাগলো। রেফারির ঠোঁটের দিকে লক্ষ্য রাখতে ভুল হয়ে যাওয়াতে জর্জের মোড়ক ছাড়তে সামান্য দেরি হয়ে গিয়েছিল। ফলে প্রথম আক্রমণ প্রতিপক্ষ থেকে এলো। জর্জের মোড়ক কাঁটার ঘা খেয়ে পড়ে যাচ্ছিল। সামলে নিয়ে লড়াই শুরু করলো, কিন্তু ক্ষত থেকে দ্রুত রক্তক্ষরণে দুর্বল হয়ে পড়ছিল। বেশিক্ষণ পারল না, কাঁপতে কাঁপতে পড়ে গেল। মৃত্যুর আক্ষেপে পাখা ঝাপটাতে লাগলো। জর্জ মৃত মোড়কটি হাতে নিয়ে অদম্য কান্নায় ঝুঁকে পড়ে কোনো ক্রমে বেরিয়ে এলো। মিঙ্গো কাকা তাকে ঝাঁকুনি লাগালো। হচ্ছে কি? বোকার মতো করে না, পরের লড়াইয়ের জন্য দ্বিতীয় মোড়কটা তৈরি রাখো। না মিঙ্গো কাকা, আমি পারবো না, মালিকের মোড়ক আমি মেরে ফেলেছি। মিঙ্গো কাকার বিশ্বাস হচ্ছিল না। চারদিকের লোকেরাও অবাক নয়নে তাকিয়েছিল। খেলাতে একজন তো হারবেই, মালিককে কখনো হারতে দেখনি? চোখ মুছে তৈরি হওয়া শিগগির। কিন্তু তার শাসন অনুরোধ কিছুতেই কাজ হলো না। জর্জকে আর খেলাতে রাজি করানো গেল না। জর্জ 2খানা মোড়ক নিয়ে এসেছিল। মহাক্রোধে মিঙ্গো কাকা নিজেই দ্বিতীয় মোড়কটি নিয়ে লড়াইয়ে নামল। $10 বাজি রাখল এবং 2 মিনিটের ভেতর বিপক্ষের মোড়কটিকে নিহত করল। বাড়ি ফেরার পথে জর্জকে প্রবোধ মানানো যাচ্ছিল না। $2 পেলাম তো আমরা। এমন করছো যেন মরে যাচ্ছ। আমার ভয়ানক লজ্জা করছে। মালিক নিশ্চয়ই আর কখনো আমাকে তার মোড়ক দিয়ে খেলতে দেবেন না। এরপর কিছুদিন জর্জ ভয়ানক মুষড়ে থাকল, যেন ধরনে দ্বিধা হয়ে তাকে গ্রাস করলেই সে বেঁচে যায়। তাকে দিয়ে খেলাবার প্রস্তাবটা মালিককে মিঙ্গুই দিয়েছিল, তাই এ ব্যাপারে সেও খানিকটা অপ্রস্তুত বোধ করছিল। অবশেষে সে একদিন সাহস করে মালিককে অনুরোধ জানালো জর্জকে বুঝিয়ে বলতে। লি সাহেব পরদিন জর্জকে বললেন, কি হে ছোকরা, খেলায় হেরে যাওয়া নাকি সহ্য করতে পারো না শুনছি? মালিক, আপনার মোড়ক লোকসান করিয়ে দিয়ে আমার নিজেকে ভয়ানক দোষী মনে হচ্ছে। আমার ওরকম আরও গোটা 20 আছে, ওগুলো নিয়েও তোমাকে খেলতে হবে যে। এর পরের খেলাতে জর্জের 2টো মোরগই জিতে যাওয়াতে তার অহংকারের সীমা থাকল না। মিঙ্গো কাকা তাকে সাবধান করে দিল, অত মাথা গরম করো না হে, তাহলে আবার হারবে। জর্জ অঞ্জলিবদ্ধ 2 হাত বাড়িয়ে দিল। মিঙ্গো কাকা, আমার হাতে টাকাগুলো দাও। কোচখানো $1 নোটগুলি এবং স্তূপীকৃত মুদ্রারাশির দিকে জর্জ বিস্ফারিত নয়নে তাকিয়েছিল। মিঙ্গো হেসে বলল, ঠিক আছে, তুমি মালিকের কাছে নিয়ে যাও। জর্জ কৃতদাস বসতিতে এলে কিসি, সিস্টার স্যারা ও পম্পে কাকা এত টাকা দেখে অবাক। জর্জ গর্বিতভাবে বলল, যাচ্ছি মালিককে দিতে, এর অর্ধেক টাকা আমার। লি সাহেব তার প্রাপ্য $9 নিয়ে একগাল হেসে ঠাট্টা করলেন।
মনে হচ্ছে মিঙ্গো তোমাকে ভালো মোরগগুলো দিয়ে আমার জন্য এই ঝর্তি পর্তিগুলো রাখছে। তার পরের লড়াইয়েও জর্জের দুখানা মোরগই জেতে। সেবার জর্জ $22 পেয়েছিল। দর্শকেরা জর্জের নাম দিয়েছিল চিকেন জর্জ। নামটি জর্জের বড়ই পছন্দ হয়। বাড়ি এসে বড় গলায় সবাইকে এই নতুন নাম শুনিয়েছিল। লি সাহেবও শুনে খুব কৌতুক বোধ করেন। মিঙ্গো কাকা কিন্তু মুখ মাখিয়ে বলেছিল, চিকেন জর্জ নাম না হয়ে নাম হওয়া উচিত কাঁদুনে জর্জ। এখনও লড়াইয়ে তার কোনো মোরগ মরে গেলে ওটাকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদে, যেন সত্যি তার ছেলে মরেছে। এমন কখনো শুনেছেন মালিক? লি সাহেব হেসেছিলেন। ওরকম অবস্থায় আমারও যে মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে না তা নয়, তবে মোরগের জন্য জর্জের দরদ বড় বেশি। এমনি এক বড় লড়াই থেকে ফিরবার পথে অভিজাত লড়াইয়ে মোরগের মালিক মিস্টার জুয়েট লি সাহেবকে ডাকলেন। আমরা দুজনেই ভদ্রলোক, দুজনেই লড়াইয়ে মোরগের মালিক। আমাদের মধ্যে কথাটা স্পষ্ট করে হওয়াই ভালো। আমার মোরগ দেখাশোনার লোকটি নেই। রাত্রিবেলায় রাস্তায় বেরিয়েছিল, পাহারাদার ভুল করে গুলি মেরে দিয়েছে। লক্ষ্য করেছি আপনার মোরগ দেখাশোনার লোক দুটি। অভিজ্ঞ বৃদ্ধটিকে আমি চাই না, অপরটিকে পেলে আমি কিনে নিতে চাই। সে তো আমার একটি কৃতদাসীর পেছনে ঘুরছে শুনেছি। শেষের কথাটিতে লি সাহেবকে একটু খোঁচা দেওয়াই উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য সফল হলো। জর্জের বিশ্বাসঘাতকতায় লি সাহেব প্রথমে বিস্ময় বোধ করলেন, পরে ক্রোধে তার সর্বাঙ্গ জ্বলে উঠল। দরাদরি করতে চাই না, 3000-এ হবে? এবার লি সাহেব হতবুদ্ধি হলেন। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এত দাম! এতদিনে একজন ধনী অভিজাতকে প্রত্যাখ্যান করতে পেরে তার চরম আনন্দ হলো। সম্ভব নয় মিস্টার জুয়েট, আমি দুঃখিত। ঠিক আছে, আমার শেষ দর 4000। আমার লোকটিকে আমি বিক্রি করব না মিস্টার জুয়েট। মিস্টার জুয়েটের মুখ নিষ্প্রভ হয়ে গেল। বাড়ি গিয়ে লি সাহেব জর্জকে দেখেই রোষে ফেটে পড়লেন। মাথা ভেঙে দেব, এত বড় আস্পর্ধা! জুয়েটের ওখানে কি করতে যাওয়া হয়? লড়াই শেখাবার ফন্দিগুলো ফাঁক করে দেবার জন্যে বুঝি? জর্জ পাংশুবর্ণ হয়ে গেল। কোনো ক্রমে উচ্চারণ করল, জুয়েট সাহেবকে আমি কিছুই বলিনি, তার সাথে আমার কখনো কথা হয় না। সে রাত্রে ত্রাসে দুর্ভাবনায় জর্জের ঘুম এলো না। তার কপালে আরও কী দুর্গতি আছে কে জানে, কিন্তু এ নিয়ে আর কিছু হয়নি। কিছুদিন পর মালিক মিঙ্গো কাকাকে বললেন, ভার্জিনিয়াতে মোরগ লড়াইয়ে যেতে হবে। এতদূর পথ গাড়িতে গেলে তোমার কাশি বেড়ে যেতে পারে। আমি শুধু ছোকরাটিকে নিয়ে যাব। হ্যাঁ স্যার। কিছুকাল যাবৎ মিঙ্গো কাকার এই ভয়টিই হচ্ছিল, কিন্তু সেই আশঙ্কিত দিনটি এত শীঘ্র আসবে সে কল্পনাও করেনি। মালিকের তাকে আর প্রয়োজন নেই। ধনীময় দীর্ঘপথ অতিক্রম করে গাড়ি ভার্জিনিয়ার দিকে চলছে। জর্জ অলস নয়নে ফেব্রুয়ারির আকাশে পালকের মতো হালকা মেঘের আনাগোনা দেখছিল। লি সাহেবের প্রশ্নে সচকিত হয়ে উঠল। কি ভাবছ? কিছু না স্যার। তোমাদের নিগ্রোদের কিছুতেই বুঝে উঠতে পারি না। ভালো করে কথা বলেও লাভ নেই। এমনিতে তো মুখে খুব কথা, একটু বুদ্ধির পরিচয় দিলে সাদা মানুষেরা অনেক বেশি খুশি হয়, সেটা বুঝতে পারো না? লি সাহেবের কণ্ঠস্বর শানিত হয়ে উঠল। চিকেন জর্জ সতর্ক হয়ে গেল। কেউ খুশি হন, কেউ হন না, নির্ভর করে। সোজা উত্তর দিতে পারো না? নিগ্রোকে খাইয়ে পরিয়ে মাথার উপর আচ্ছাদন দিয়ে মানুষ করে কিছুই লাভ নেই। চিকেন জর্জ আন্দাজ করল মালিকের হয়তো তার সাথে একটু গল্প করবার ইচ্ছা হয়েছে। সত্যি কথা বলবো স্যার, বেশিরভাগ নিগ্রোই সাদা মানুষদের ভয় পায়, তাই কথা বলে না। ভয় পায়? নিগ্রোরা মহা শয়তান, সর্বদাই ষড়যন্ত্র আঁকছে। কি করে সাদা মানুষদের খুন করবে? তাদের খাবারে বিষ মেশাচ্ছে, শিশুদের পর্যন্ত হত্যা করছে। কিন্তু সাদা মানুষেরা নিজেদের রক্ষা করবার জন্য কোনো ব্যবস্থা নিলেই নিগ্রোরা চেঁচামেচি পড়বে। তাদের ওপর নাকি অত্যাচার হচ্ছে। চিকেন জর্জের মনে হলো মালিকের এই আগুনের মতো মেজাজ নিয়ে খেলা করা উচিত হবে না। সে নিরীহ সুরে বলল, আপনার আবাদের কোনো নিগ্রোই সেরকম নয় মালিক। সবাই জানে কিনা আমি বড় কড়া মানুষ, তাই। একটু থেমে আবার বললেন, বহু কষ্টে একটা মানুষ যখন কিছু একটা গড়ে তুলেছে, তখন তার জীবন দুর্বিষহ করে তুলতে নিগ্রোদের মতো শয়তান পাজি আর কে আছে? তোমার আর কি? চিরটা কাল আমার আবাদে পেট পুড়ে খেতে পেয়েছ। মা বাবা আর 10 জন ভাই বোনের সাথে আতপেটা খেয়ে শতচ্ছিদ্র ঘরে গুতগুতি করে বেঁচে থাকতে কেমন লাগে কখনো জানতে হয়নি।
মালিকের মুখ থেকে এই অভাবনীয় স্মৃতিচারণ শুনে চিকেন জর্জ হতভম্ব হয়ে গেল। জীবনে বিদশ্রদ্ধ হয়ে 11 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। যে কোনো কাজ, এমনকি নিগ্রোর কাজ পর্যন্ত পেলে তখন বর্তে যেতাম। কাজের খোঁজে পথে পথে ঘুরে বেরিয়েছি। পরনে শতচ্ছিন্ন পোশাক, অখাদ্য কুখাদ্য খেয়ে বেঁচে থেকেছি। বছরের পর বছর একটি একটি করে সেন্ট বাঁচিয়ে প্রথম 25 একর জঙ্গলে জমি কিনেছি। আমার প্রথম ক্রীতদাস নিগ্রো জর্জ, তার নামেই তোমার নাম রেখেছিলাম। জর্জের পাশাপাশি নিজে অমানসিক পরিশ্রম করেছি। জঙ্গল কেটে পাথর সরিয়ে আবাদের জমি তৈরি করেছি। তাতেও বিশেষ সুবিধা হচ্ছিল না। ভগবানের ইচ্ছায় 25 সেন্ট দিয়ে একটা লটারির টিকিট কিনেছিলাম। তারই দৌলতে আমার প্রথম লড়াইয়ের মোড়ক হয়। এমন মোড়ক আর দেখিনি। কতবার ক্ষতবিক্ষত হয়েছে, সেরে উঠে আবার জিতেছে। একই মোড়ককে এতবার জিততে কেউ কখনো শোনেনি। খানিকক্ষণ নীরবে গাড়ি চালিয়ে আবার বলতে শুরু করলেন। বসে বসে একটা নিগ্রোকে এত কথা বলছি কেন জানি না, কিন্তু সব মানুষই বোধহয় মন খুলে একসময় কাউকে সব বলতে চায়। স্ত্রীর কাছে বলবার উপায় নেই, সে মোড়ক দু চোখে দেখতে পারে না। একবার বিয়ে হয়ে গেলে মেয়েরা স্বামীর জন্য বিন্দুমাত্র ভাবে না। দিবারাত্র কেবল অসুখ আর অজস্র অভিযোগ। সেবার জন্য কৃতদাসী দাও, তবুও সন্তুষ্ট করতে পারবে না। পারে কেবল মুখে একগাদা পাউডার মেখে ভূতের মতো সাজতে। চিকেন জর্জ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। আমার ভাই বোনেরাও ওই রকম। আমি নিজের পরিশ্রমে যা করেছি তারাও সেরকম করতে পারত। তা নয়, তারা আজও ওই নরককুণ্ডে জীবন কাটাচ্ছে। মাঝের থেকে প্রত্যেকের নিজের সংসার বেড়েছে। তারাও সর্বক্ষণ অভিযোগ জানাচ্ছে আর ভিক্ষা চাইছে। যাই হোক, এখন আমার থাকবার মতো একটা ভদ্রস্থ বাড়ি হয়েছে। শখানেক লড়াইয়ের মোড়ক আছে। 85 একর চাষের জমি, খচ্চর, গরু, ঘোড়া আর শুয়োর আছে। আর তোমাদের মতো কয়েকখানা অলস ফাঁকিবাজ নেমক হারাম নিগ্রোও রয়েছে। এতক্ষণে চিকেন জর্জ উত্তর দেবার মতো নিরাপদ প্রসঙ্গ পেল। হ্যাঁ স্যার, কিন্তু আমরা সবাই আপনার জন্য আপ্রাণ পরিশ্রম করি। তবে আমার মা ছাড়া আর সবাইয়ের তো বয়স হয়েছে। ভয় পেয়ে থেমে গেল। অল্প বয়সী নিগ্রো কিনবার পয়সা নেই এরকম ইঙ্গিত কল্পনা করে মালিক আবার চটে না যান। পরিশ্রম করবার কথা আমাকে শুনিও না। আমার মতো পরিশ্রম কোনো কালে কোনো নিগ্রো করেনি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে? সত্যি আপনি খুব পরিশ্রম করেন। সেটা তোমরা বোঝো? সব কিছু দেখে শুনে রাখা সোজা কথা? না স্যার, খুব কঠিন কাজ। মিঙ্গো কাকার 30 বৎসরব্যাপী অক্লান্ত পরিশ্রম, নিজের গত 7 বছরের অবিশ্রান্ত খাটুনি মনে পড়ে গেল। মিঙ্গো কাকার একটু বিশ্রামের প্রয়োজন মনে করিয়ে দেবার জন্য নিরীহ কণ্ঠে বলল, মিঙ্গো কাকার কত বয়স হয়েছে মালিক? ঠিক জানি না। আমার চেয়ে 15 বৎসরের বড়, 60-এর ওপর হবে। বড় অশক্ত হয়ে পড়েছে। অসুখ যেন বছরের পর বছর বাড়ছে। তুমি তো কাছাকাছি থাকো, ওর শরীরের অবস্থা তোমার কেমন মনে হয়? মিস ম্যালিসিয়া সিস্টার স্যারা বলেছিল, সাদা মানুষের ধারণা নিগ্রোদের অসুখ মানেই ধাপ্পাবাজি। সে কথা মনে করে জর্জ সাবধানে বলল, বেশিরভাগ সময়ই ভালো থাকে, তবে মাঝে মাঝে কাশিটা বড় বাড়ে। তখন আমার খুব ভয় করে। হাজার হোক, মিঙ্গো কাকা তো আমার বাবার মতো। কথাটা বলে ফেলেই খেয়াল হলো এবার আবার কি প্রতিক্রিয়া হবে কে জানে। গাড়িটা বড় রকমের ঝাঁকুনি খেলো। সাহেবকে অত্যন্ত ক্ষুব্ধ শোনালো। মিঙ্গো তোমার জন্য কি করেছে শুনি? ক্ষেতের কাছ থেকে সরিয়ে এনে ওখানে তোমার নিজের ঘর করে দেওয়া হয়েছে ওর কথায়? না স্যার, আপনি দিয়েছেন। খানিকক্ষণ নীরবে কাটিয়ে লি সাহেব আবার কথা শুরু করলেন। ভেবে দেখেছি তুমি ঠিকই বলেছ। আমার সবকটা নিগ্রোই বুড়ো। খেতে কাজের জন্য 2-একটা অল্প বয়সী নিগ্রো দরকার। আজকাল নিগ্রোর যা দাম হয়েছে। জর্জের দিকে ফিরে যেন তাকে জিজ্ঞেস করলেন, দেখেছ কত রকম ভাবনা আমার? হ্যাঁ স্যার মালিক। হ্যাঁ স্যার মালিক, নিগ্রোদের সব কথাতেই একই উত্তর। আপনি নিশ্চয়ই চান না কারোর সাথে আপনার মতভেদ হোক? তা বলে হ্যাঁ স্যার মালিক ছাড়া আর কিছু বলা যায় না? না স্যার, মানে আপনার টাকা থাকলে অল্প বয়সী নিগ্রো কেনাই উচিত। এই মরশুমের মোড়ক লড়াইয়ে আপনার হাতে তো ভালোই টাকা এসেছে। আলোচনাটা আবার একটু নিরাপদ পথে নিয়ে যাবার জন্য সে বলল, মালিক, মোড়ক লড়াই যার একমাত্র উপার্জনের পথ এমন কোনো সাহেব আছেন কি যার জমি বা ফসল নেই? না, আমার তো যা জানা নেই। বরঞ্চ তার উল্টো,
যার যত বেশি মোড়ক তার আবাদও ততই বড়। ওই যে জুয়েট সাহেব, যার আবাদে তুমি হুলুমি করতে যাও, তার মতো। চিকেন জর্জের নিজের মূর্খামের জন্য গালে চড় মারতে ইচ্ছা করল। ও প্রসঙ্গ বন্ধ করবার জন্য তাড়াতাড়ি বলল, আর তো যাইনি মালিক। খানিক বাদে লি সাহেব বললেন, অন্য কোথাও আর পছন্দ মতো মেয়ে পেয়েছ? পরিষ্কার উত্তর না পেয়ে বললেন, ঠিক আছে, আমি তোমাকে আবাদের বাইরে যাবার অনুমতিপত্র লিখে দেব। আমি চাই না মিস্টার জুয়েটের সেই লোকটার মতো তুমিও পাহারাদারের গুলি খাও। নিজের এতটা বদান্যতার অস্বস্তি ঢাকবার জন্যে সঙ্গে সঙ্গে কর্কশ কণ্ঠে বললেন, কিন্তু মনে রেখো, যদি সকাল হবার আগে ঘরে না ফেরো বা কাজের গাফলতি করো, অথবা মিস্টার জুয়েটের আবাদে বা তেমনি কোনো আপত্তিজনক জায়গায় যাও, তবে সেই অনুমতিপত্র আর তুমি দুটোকেই আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলব। বুঝতে পেরেছ? চিকেন জর্জ তার সেই অভাবিত সৌভাগ্য বিশ্বাস করতে পারছিল না। মালিক, বুঝতে পেরেছি মালিক, আপনার মতো লোক হয় না। তোমরা নিগ্রোরা আমাকে যত খারাপ ভাবো, আমি তত খারাপ নই। জর্জ অনেক ইতস্তত করে একটা কথা বলে ফেলল। স্যার, মেঘরগের সাহেবের আবাদে মাটিল্ডা নামে একটি মেয়ে আছে, ওখানে খেতে কাজ করে, প্রয়োজন মতো বড় বাড়িতেও কাজ করে। তার কাছে গিয়েছিলাম। সে অদ্ভুত মেয়ে, কেউ তাকে ছুঁতেও পারে না, এমন কখনো দেখিনি। সাহেব যাজকের কাছে সে মানুষ হয়েছিল মালিক। পরে সেই যাজক ধর্মের নির্দেশে তার সব কটি নিগ্রোকেই বিক্রি করে দেন। ম্যাটিল্ডার কাছে যখনই যাই, সে বাইবেলের বাণী শোনাতে থাকে। মালিক, আগে আমি অনেক মেয়ের পেছনেই ঘুরে বেরিয়েছি, কিন্তু এর সাথে পরিচয় হবার পর থেকে আর কোথাও যাই না। বিয়ে করতে হলে একেই করব। একটু দুর্বল কণ্ঠে যোগ দিল, মানে সে যদি রাজি হয় আর আপনি যদি অনুমতি দেন। মিস্টার ম্যাকগ্রেগর জানেন তুমি যে তাকে বিয়ে করতে চাও? সে তো ক্ষেতের মজুর নি, সাহেবের সাথে তার সরাসরি কথা হয় না, তবে বড় বাড়ির অন্য নিগ্রোরা জানে, তারা হয়তো সাহেবকে জানিয়েছে। মিস্টার ম্যাকগ্রেগরের কজন নিগ্রো আছে? তার তো বহু জমি, তার কৃতদাস বসতি দেখে মনে হয় অন্তত 20-25 জন আছে। লি সাহেব খানিকক্ষণ চিন্তা করে বললেন, জন্মাবার পর থেকে তোমাকে নিয়ে আমার কখনো ঝামেলা হয়নি। সত্যি কথা বলতে কি, অনেক কাজে তুমি আমাকে সাহায্যই করেছ। আমিও তোমার জন্য কিছু করব। বলছিলাম না, আমার কিছু অল্প বয়সী নিগ্রো দরকার, তা আমি মিস্টার ম্যাকগ্রেগরের সাথে কথা বলবো। সত্যি যদি তার অনেক নিগ্রো থেকে থাকে, তবে একজন কম বেশিতে তার বিশেষ কিছু ক্ষতি হবে না। মেয়েটিকে আমি উচিত মূল্যে কিনে নেব। কি যেন নাম বললে? জর্জ কানে ঠিক শুনতে পাচ্ছিল তো, অনেক কষ্টে উচ্চারণ করল, ম্যাটিল্ডা স্যার। তাহলে তুমি তাকে আমার আবাদে নিয়ে এসে নিজের জন্য একটা ঘর তৈরি করে নিও। জর্জের কথা বলার সামর্থ্য ছিল না, বহু কষ্টে অভিভূত কণ্ঠে বলল, মালিক, আপনার অসীম দয়া। লি সাহেবের ভ্রু কুঞ্জিত হলো। বিয়ের পর কিন্তু তোমার ঘুরে বেড়াবার পাশ আমি কেড়ে নেব। মাটিল্ডা যাতে তোমাকে ঘরে আটকে রাখতে পারে, সেটাও আমাকে দেখতে হবে। জর্জ অসীম বিস্ময়ে আর একবার বাকশক্তি হারিয়ে ফেলল।